তিথু, তোমার শরীরটা কি খারাপ লাগছে? কি হলো? না খেয়ে রোমে চলে এলে কেন এভাবে? আরে কিছু তো বলো। চোখের পলক ফেলতেই যেন একটা মাস পেরিয়ে গেছে। গত 1 মাসে প্রহরের ব্যস্ততা বাড়লেও তিথিকে সময় দিতে কোনো কার্পণ্য করেনি প্রহর। চেষ্টা করেছে নিজের কাজ আর তিথির দুটো ব্যাপারকে সমান গুরুত্ব দিতে। কতটুকু বেড়েছে প্রহর নিজেও জানে না। এই যেমন আজ দুপুরে অফিস থেকে ফিরবে বলে গেলেও একটা কাজে আটকে বাসায় ফিরতে বিকেল পেরিয়েছে প্রহরে। বাসায় এসে প্রথমে স্নিগ্ধার হাতে ধূপধাপ কিল ঘুষি খেয়ে প্রহরের খেয়াল হলো দুপুরে স্নিগ্ধার তন্ময়ের আসার কথা ছিল, আর কথাটা একবারের জন্য মনে ছিল না প্রহরের। প্রহরকে ইচ্ছে মতো মারা শেষ হলে স্নিগ্ধা বেচারি অভিমানী বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে সরে যেতেই প্রহরকে কেউ একজন জাপটে ধরা মানুষটা যে তন্ময় সেটা বুঝতে বেশি সময় লাগলো না প্রহরে। এই ছেলেটা হুট হাট এত আবেগী হয়ে যায় কি করে সেটাই মাথায় ধরে না। প্রহর কোনো মতে তন্ময়ের শক্ত আবেগী বাদন থেকে নিজেকে ছাড়িয়ে তন্ময়কে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় তন্ময়ের পেছন থেকে কারো অভিমানী কণ্ঠ কানে এসে থেমে গেল প্রহর। কাউকে বলো আহ্লাদ না দেখিয়ে খেতে আসতে, খিদে মরে যাচ্ছি আমি। এরপর থেকে বলেও আমি বাসায় আসবো না। শ্বশুর বাড়িতে থাকলে এভাবে এতক্ষণ না খেয়ে থাকতে হতো না কখনো। বাপের বাড়িতে এসো নাকি উপোস বসে থাকতে হবে, কি একটা অবস্থা। আরে তন্ময়, স্নিগ্ধা, তোরা না খেয়ে বসে আসিস এতক্ষণ? পাগল নাকি দিদি? ওরা না হয় পাগলামি করে, আমার আসার অপেক্ষায় বসে আছে। তুমি আর মায়ের দুটুকে না খাইয়ে বসে আছো। তার মানে আজ বাসার সবাই উপোস হয়ে, আল্লাহ, এদেরকে নিয়ে যে আমি কি করব? স্নিগ্ধা বললো, ভাবিকে কিচ্ছু বলবি না, একদম বজ্জাত ছেলে। তোর তো দুপুরে আসার কথা না? তুই দেরি করে আসবি, আমরা কি করে জানবো? অসভ্য ছেলে, যাও, তোর সাথে কথাই নেই। পর বলল, আরে স্নিগ্ধা, লক্ষ্মী বন্যা আমার, কথাটা তো শোন। স্নিগ্ধা বললো, কিচ্ছু শুনতে পারবো না। আমি এতদিন হয় বিয়ে করে ও বাড়িতে গিয়েছি, তুই একবারও ভাবিকে নিয়ে আমাকে দেখতে গিয়েছিস? ভাবিকে নিয়ে তো দূরে, তুই নিজেও একবার আমাকে দেখতে গিয়েছিলি। পর বললো, আরে আমার লক্ষ্মী বোনটা তাহলে এই জন্য রাগ করে বাসায় আসছে না? আমি আরো ভাবলাম নতুন লাইফে বিজি তিনি, হানিমুন, ফ্যামিলি স্টার, রান্না বান্না এসব নিয়ে। স্নিগ্ধা বললো, ভাইয়া ভালো হবে না বলে দিচ্ছি। একে তো না খাইয়ে রেখেছিস, আবার বাজে বাজে কথা বলে আমাকে রাগিয়ে দিচ্ছি। এসব কিন্তু একদম ঠিক না। আমি কিন্তু আর আসবই না বলে দিলাম। পর বললো, উফ, সরি চুটকি, সরি। স্নিগ্ধা বললো, ভাইয়া ভালো হবে না, একদম চুটকি ডাকবি না বলে দিলাম। নিজে খেলে খা, না খেলে উপোস থাক। আমার খিদে লেগেছে, আমি খেতে বসলাম। এই তন্ময়, তুমি কি খেতে বসবে এখন, নাকি তোমাকে খেতে বসার জন্য ইনভিটেশন কার্ড দিতে হবে? উফ, ম্যাডাম তো দেখছি রেগে গেছে। তোরা শুরু কর, আমি জয়েন করছি, ফ্রেশ করে আসছি। তিথু, তুমি খাবার সার্ভ করো, আমি আসছি। তিথি বলল, রুম থেকে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে যেয়ে প্রহর। ততক্ষণে সবার খাওয়া শুরু হয়েছে। প্রহরও খেতে খেতে টুকটাক কথা বলছিল স্নিগ্ধা আর তন্ময়ের সাথে। মা বাবা দুজন বসে প্রহর আর স্নিগ্ধার টম এন্ড জেরি টাইপের ঝগড়া দেখে মিটিমিটি হাসছিল। তিথি ওদের পাগলামিগুলো হাসি মুখেই দেখছিল। একটু পরে প্লেটটা হাতে নিয়ে তিথি উঠে চলে গেল। কেউ ব্যাপারটা ততটা খেয়াল না করলেও প্রহর ঠিকই খেয়াল করেছে। তিথিকে একবার ডাকবে ভেবেও ডাকলো না প্রহর। মেয়েটা কিচেনে কিছু আনতে গিয়েছে সেটা ভেবে আবার খাওয়ায় মন দিল। একটু পরেই তিথিকে সিঁড়ি বেয়ে রুমের দিকে ছুটতে দেখে প্রহর বুড়ো জোগা একটু কুচকে গেল। খাওয়া শেষ করে স্নিগ্ধার তন্ময়কে রেস্ট করতে বলে প্রহর রুমের দিকে ছিল। রুমে গিয়ে তিথিকে ওয়াশরুমের বেসিনের দিকে ঝুঁকে মাথা নিচ করে দাঁড়িয়ে থাকতে দেখে প্রহর তিথিকে আলতো হাতে টেনে নিজের দিকে ফেরালো। মেয়েটার চোখে মুখে পানির চিটা দেখে প্রহর আলতো করে তিথির গালে হাত ছুঁয়ে কথাগুলো জিজ্ঞেস করেও রেসপন্স করছে না দেখে তিথিকে পাজা করে তুলে নিয়ে বিছানায় বসিয়ে আবার তিথির মুখটা হাতে তুলে ধরলো। এই তিথি পাখি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কিছু তো বলো। তিথি বললো, না, একটু মাথাটা কেমন বার হয়ে আসছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। প্রহর বললো, দেখি খারাপ লাগছে সোনা পাখি, বলো না, ফ্যানটা অন করি, কিছুক্ষণ রেস্ট করো, দেখবে ভালো লাগবে। তিথি বললো, প্রহর আরো কত কি বলছে, কিচ্ছুই কানে পৌঁছাচ্ছে না তিথি। কোনো মতে প্রহরের গায়ে হেলান দিয়ে চোখ বুঝে নিজেই চারিদিকে শূন্যতা নেমে এলো তিথি।
কয়েকবার আলতো হাতে তিথির গালে হাত ছুঁয়ে দিয়েও ডাকলো তিথিকে। মেয়েটা কোনো রেসপন্স না দেখে প্রহর বিছানা শুয়ে কাউকে তাড়াহুড়া করে কল করলো। ঘণ্টাখানেক পরে তিথির চোখ মেলে তাকাতেই রুমের উজ্জ্বল আলোটা বেশ চোখে এলে লাগলো। কোনো মতে চোখের উপর হাতের তালু দিয়ে আলোটা চোখে পড়া আটকালো তিথি। আলো চোখে সরে গেলে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেল প্রহরকে রুমে আসতে দেখে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসলো। তিথিকে এভাবে হন্তদন্ত হয়ে বসতে দেখে প্রহর ছুটে এসে তিথির পাশে বসে তিথির গালে হাত ছুঁয়ে দিল। কি হয়েছে তিথু, শরীর খারাপ লাগছে আবার? ডক্টরকে কল করবো? এই মেয়ে কত বলো না কেন, বেশি খারাপ লাগছে? তিথি বলল, না আমি ঠিক আছি। আপনি রুমে কি করছেন? স্নিগ্ধার তন্ময় ভাইয়া কোথায়? ওনারা রাগ করেছে না আমি ওভাবে চলে আসা? প্রহর বলল, চুপ চুপ করো পাগলি। স্নিগ্ধা তন্ময় দুজনেই থাকছে আজকে, তুমি টেনশন করো না তো। তোমার কি হয়েছে সেটা বলো। তিথি বলল, আরে না তেমন কিছু হয়নি তো, এমনি টায়ার্ড লাগছিল। প্রহর বলল, ডক্টর বলেছে আজ কিছু টেস্ট করিয়ে নিতে, সো একটু পরে আমরা হসপিটালে যাচ্ছি, রেডি হয়ে নাও কেমন? তিথি বলল, হসপিটালে কেন, আমার কিচ্ছু হয়নি বিশ্বাস করো। প্রহর বলল, চুপ, কিছু হয়েছে কি হয়নি সেটা ডক্টরের উপরে ছেড়ে দাও কেমন? এখন লক্ষ্মী মেয়ের মতো উঠে রেডি হয়ে নাও। তিথি বলল, আমি সত্যি ঠিক আছি তো? প্রহর বলল, জি ম্যাডাম, জানি আপনি ঠিক আছেন, এই কথাটা আমি ডক্টরের মুখ থেকেই শুনতে চাই। ওকে, এখন আপনি কি নিজে রেডি হতে পারবেন নাকি আমি রেডি করিয়ে দেব? তিথি বলল, না না আমি নিজেই রেডি হয়ে নিচ্ছি। প্রহর বলল, গুড, দুদিনের মধ্যে সুস্থ হয়ে যান ম্যাডাম, অনেক কাজ অনেক দায়িত্ব আসতে চলেছে আপনার কাঁধে, সো তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন কেমন? তিথি বলল, কিসের দায়িত্ব, কি বলছে কিছু তো বুঝতে পারছি না। প্রহর বলল, বাড়িতে বিয়ে, দায়িত্ব ম্যাডামের কাঁধেই আসবে না? তিথি বলল, বিয়ে কার বিয়ে? প্রহর বলল, অনেক তো লুকোচুরি হলো, এবারে যা হবে সবার সামনেই হবে, সবার মুখ থেকে মুখোশগুলো টেনে খোলাসার সময় হয়েছে এবারে। অনেক সাধ্য সাধনার পর প্রাপ্তিও রাজি হয়েছে বিয়েতে। মেয়েটা মোট বদলে যাওয়াটা আগেই চাইছি, বিয়েটা হয়ে যাবে। কি বলো, তোমার কি মনে হয়? দিদি বলল, প্রাপ্তি আপু বিয়েতে রাজি হয়েছে মানে? ও বললো, উফ, রাজি হয়েছে মানে রাজি হয়েছে, এতদিনের ভালোবাসা হার তো মানতেই হয়, তাই না? আমি ভেবেছিলাম আরো কিছুদিন এ বিয়েটা করা কিছুতেই সম্ভব না। এই টাইপের ডায়লগ শুনবো মেয়েটার মুখে। যাক, দুদিন আগে হোক বা পরে, বিয়েটা তো হতেই হতো, তাই না? রাজি হয়েছে সেটাই অনেক। দিদি বলল, তাই তো। প্রহর বলল, জি ম্যাডাম, এখন বুঝতে পারছেন আপনার কত দায়িত্ব, তাই বলছি একটু জলদি সুস্থ হয়ে যান, কজ বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। তিথি বলল, আমি একদম সুস্থ, আমি একদম সুস্থ। প্রহর বলল, তা তো বললে হবে না ম্যাডাম, আপনি আবার অসুস্থ হয়ে গেলে সব প্ল্যানিংয়ের 12টা বেজে যাবে, তাই আপনার হেলথ নিয়ে কোনো রিস্ক আমি নিতে যাচ্ছি না। তাছাড়া একটা সারপ্রাইজ তো আপনার জন্য। তিথি বলল, আরও সারপ্রাইজ? প্রহর বলল, আরও সারপ্রাইজ মানে একটাই তো সারপ্রাইজ দিব, ঠিক করে রেখেছি। তিথি বলল, ও কি সারপ্রাইজ? প্রহর বলল, আরে ম্যাডাম, সারপ্রাইজ কি বলে দিলে আর সারপ্রাইজ থাকবে? দুটো দিন ওয়েট করো, তারপর না হয় নিজেই বলো সারপ্রাইজটা কেমন লেগেছে। তিথি বলল, প্রহর বলল, এখন ম্যাডাম জলদি জলদি রেডি হয়ে নাও। তিথি মাথা নেড়ে সাইজ জানিয়ে আলমারিতে হাত দিয়ে যে শাড়িটা হাতের কাছে পেলাম সেটা নিয়েই ওয়াশরুমে গিয়ে ঢুকে পড়ল। প্রহরও একবার তিথির দিকে তাকিয়ে মোবাইলের নিজের কাজেই মন দিল। তিথি রেডি হয়ে বের হলে হসপিটালে যাবে, কিছু টুকটাক টেস্টের জন্য। সামনে অনেক কাজ, দুদিন পরে একটা বিশেষ সময় আসছে ওদের জীবনে। এই সময় মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়লে তো আসলে বিপদ পড়বে। তাই প্রহর চাইছে যেন কোনো মূল্যে তিথি অসুস্থ না থাকে। তবে সুস্থ থাকার জন্য কি হয়েছে ওর সেটাও তো জানা জরুরি। মেয়েটা কেন যে বোঝে না ওকে, কে জানে। অন্যদিকে প্রাপ্তির সামনের রুমেই ঘুরঘুর করছে নীরব। নীরবের এমন ছটপটানি দেখে প্রাপ্তির রীতিমতো হাসি পাচ্ছে, তবু নিজেকে হাতে চেপে নীরবকে ভালো করে দেখছে প্রাপ্তি। ছেলেটা পুরো রুমটা পাইচারি করছে বেশ অনেকক্ষণ ধরে। নিজের কথাগুলো কেমন গুলিয়ে যাচ্ছে নীরবের। নিজের কথাগুলো কোনো রকমে মাথার মধ্যে গুছিয়ে নিয়ে প্রাপ্তির মুখোমুখি উঠেছে। সোজা প্রাপ্তির দিকে তাকিয়ে চোখে চোখ রাখলো।
এতগুলো দিন বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিল না, আজ হঠাৎ রাজি হয়ে গেলে কেন? বড় কনসেপ্ট করেছে বলে, নাকি বিয়ে নামের এই দু অক্ষরের সম্পর্কটা থেকে পালাতে পালাতে টায়ার্ড হয়েছে বললো, তাই নাকি? প্রাপ্তি বলল, এই মুহূর্তে যে সংকটে ভুগছি সেটা কাটাতেই বিয়েতে রাজি হয়েছে। পহরের কথাতে নয়, কিন্তু এভাবে তোমার ঘাড়ে বোঝা হয়ে থাকতে লজ্জা করছে বেশি। নীরব বলল, ও তারপর? প্রাপ্তি বলল, এখনো তোমার প্রতিবেশীরা হয়তো কিছু জিজ্ঞেস করছে না বা বলছে না, কিন্তু দুদিন পর ঠিকই প্রশ্ন করবে একটা অবিবাহিত যুবতী মেয়ে তোমার বাসায় কি করছে। নীরব বলল, এনাফ প্রাপ্তি, কারণ প্রশ্ন, মন্তব্য বা কথা কিছুই আমার কোনো মাথা ব্যথা নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? প্রাপ্তি বলল, জানি, কারো কথায় তোমার কিচ্ছু যায় আসে না। তোমার লাইফে এমন কেউ নেই যাদেরকে ওনারা কমপ্লেন করবে। সো সোসাইটির সবাই মিলেও যদি তোমাকে, নীরব বলল, কি করবে? এখান থেকে চলে যেতে বলবে তো চলে যাব, সিম্পল। তার জন্য তোমাকে কেন হঠাৎ বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে হবে? অদ্ভুত। প্রাপ্তি বলল, অদ্ভুত কিছুই না নিল, একটা সিদ্ধান্ত যেখানে সহজে যদি কোনো ঝামেলা আটকে দিতে পারে, তাহলে সিদ্ধান্তটা নেওয়াই বেটার আমার মনে হয়। নীরব বলল, নিজের ইচ্ছের বিরুদ্ধেও? প্রাপ্তি বলল, কি? নীরব বলল, তুমি জানো তিথি অসুস্থ, তবুও তোমাদের এই নাটকটা করতে হবে? মেয়েটার যদি কিছু হয়ে যায়? প্রাপ্তি বলল, তিথির ব্যাপারটা পহরকে সামলাতে দাও। পহর খুব ভালো করেই জানে কি করছে, কেন করছে, ওর প্ল্যানও এক্সকিউজ করবে। আমরা শুধু ওর প্ল্যানের অংশ নিব, জাস্ট ইট। নীরব বলল, তোমরা দুজনে মিলে কি প্ল্যান করবে সেটা ঠিক মতো হবে কিনা আমি জানি না। আমি শুধু জানি বিয়ে হলো দুজন মানুষের সারা জীবনের বন্ধন। যদি বিয়ে করতে হয় তাহলে তার সাথে আজীবন থাকতেও চাও, শুধু এই কারণেই বিয়েটা করো। কি হবে, কি হবে, কি হবে না, অন্য কোনো কারণ বা সমঝোতা না থাকে এই পবিত্র সম্পর্কটা, বাকিটা তোমাদের ইচ্ছে। নীরব কথাগুলো বলেই ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। আর প্রাপ্তি চুপ করে বসে নীরবের যাওয়াটা দেখছে। ছেলেটা রেগে গেছে, জানে প্রাপ্তি, কিন্তু কখনো কখনো সব জেনেও চুপ করে থাকতে হয়। মাঝে মাঝে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। তাহলে নাটকটা দেখার জন্য আশা করি সবাই প্রস্তুত থাকুন। আর আজ এসে দেখা হবে নতুন পর্বে। অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্বটা কেমন লেগেছে আপনার কাছে। বাই বাই।